হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি এক চাইনিজ রোম্যান্স এক্সপ্লেন করব। সত্যি বলতে চাইনিজ রোম্যান্স বা বিএল অনেক সুন্দর হয়। ওদের অভিনয়, চরিত্র আর ডায়লগগুলো সত্যিই আমার মন ছুঁয়ে যায়। তা দ্য আনটেমি হোক কিংবা রিভেঞ্জ লাভ, এভরিথিং ইজ জাস্ট ওয়াও। যাই হোক, আজকের গল্প এমন দুই মানুষের যারা একে অপরের জাতশত্রু, তবে শত্রুতার নিচে চাপা পড়ে আছে এক ভয়ঙ্কর সত্যি যা পাল্টে দেয় তাদের মধ্যেকার সব ভুল বোঝাবুঝি। এতদিনের ঘৃণা আর লড়াই যেন মূল্যহীন হয়ে পড়ে হঠাৎ করে হারিয়ে যায় বেঁচে থাকবার শক্তি। কেমন হবে এই দীর্ঘ যাত্রাপথ, চলো দেখে আসি। লি জিয়ানোয় লি বংশের ছোট্ট ছেলে। তার বাবা ছিলেন একজন জেনারেল। নিজের চোখের সামনে বাবা আর পরিবারকে খুন হতে দেখেছে সে। এমনকি তাকেও প্রাণে মেরে ফেলবার চেষ্টা করেছিল এক অচেনা মুখোশধারী। আর প্রতি রাতে এই দুঃস্বপ্ন লি জিয়ানকে তাড়া করে বেড়ায়। তার লক্ষ্য ঘোস্ট ভ্যালিতে থাকা গুইজিউ গ্যাংয়ের প্রত্যেককে ধ্বংস করে তার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। এজন্য প্রয়োজন গুইজিউ গ্যাংয়ের কাছাকাছি যাওয়া। লি জিয়ান প্ল্যান মতো ঘোস্ট ভ্যালির রাজকুমার শিয়াওশির ক্লোজ হয়। আর তার ভাগ্য পড়ে বলে, তোমার পরিবার বিপদে পড়বে। এখান থেকে 10 পা এগোলেই তোমার রক্তপাত হবে, আর এই অভিশাপ কাটাতে তোমায় বিয়ে করতে হবে। শিয়াওশি রেগে গিয়ে জিয়ানের দিকে তেড়ে এলে অ্যাসিস্ট্যান্ট জানায়, রাজকুমারী নাটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শিয়াওশি বোনকে খুঁজতে পা বাড়ায়। 10 পা এগোতেই জিয়ান ওপরে থাকা ফুলদানি ফেলে দেয় শিয়াওয়ের মাথায়। অমনি ঘটে যায় রক্তপাত। জিয়ানের একটা ভবিষ্যৎবাণী ফলে যায়। রাজকুমারীকে খুঁজতে তারা পৌঁছয় এক ব্রথলতে। সেখানকার সুন্দরী মেয়েদের ভিড় ঠেলে শিয়াও এগিয়ে যায় সামনে বোনকে খুঁজতে। ওপরে দাঁড়িয়ে এক বুক প্রতিহিংসা নিয়ে জিয়ান শিয়াওয়েরই অপেক্ষা করছিল। প্ল্যান মতো জিয়ান এক বিয়ের পোশাক পরা মহিলার ছদ্মবেশ নেয়। শিয়াওয়ের মনে পড়ে সেই ভবিষ্যৎবাণীর কথা। পরিবারকে বাঁচাতে তাকে বিয়ে করতে হবে। ব্যাস, অমনি শুরু হয়ে যায় বউ নিয়ে টানাটানি। একেবারে কিডন্যাপ করে শিয়াও তাকে ঘোস্ট ভ্যালিতে নিয়ে আসে। আর ঘাট ধরে হাত পা বেঁধে বিয়েটাও সেরে একেবারে বিছানায় এনে বসায়। শিয়াও বলে, আরে সুন্দরী, ভয় পেও না, আজ থেকে আমি তোমার হাজব্যান্ড। যদিও ওই ফরচুন টেলারের কথায় তোমায় জোর করে বিয়ে করেছি, তবে কথা দিচ্ছি আমি তোমার প্রতি লয়াল থাকবো সব সময়। বিয়ে কমপ্লিট, এরপর ঘোমটা তোলার পালা। বেচারা বুঝতেই পারেনি ঘোমটার নিচে এমন একটা খ্যামটা নাচ চলছিল। জিয়ান তার উপর অ্যাটাক করে বসে। বেচারা শিয়ালসে বোকা বনে গেছে। জিয়ান ভাবে তাকে দ্রুত ঘোস্ট ভ্যালির হেডকে খুঁজে বের করে প্রতিশোধ নিতে হবে। তবে শিয়াওশি জিয়ানকে ধরে ফেলে আর চলতে থাকে অকথ্য অত্যাচার। শিয়াও জানতে চায় তার আসল পরিচয় কি আর কেন সে ঘোস্ট ভ্যালিতে এসেছে। জিয়ান ঘৃণায় তার দিকে থুতু ছুঁড়ে মারে। তখনই তার চোখ যায় এক প্রকার তীরের ওপর। একই রকম তীর দিয়ে সেই মুখোশধারী তার পরিবারের পাশাপাশি তাকেও হত্যা করার চেষ্টা করেছিল। তবে কি সেই রাতে শিয়াওই তাকে হত্যা করতে এসেছিল? এর প্রতিশোধ সে নেবে। এমন সময় শিয়াওয়ের মাথায় যন্ত্রণা শুরু হয়। শিয়াও অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয় ওই ফরচুন টেলারকে যেন মাউন্টেনে ফেলে আসা হয়। নেকড়ে আর হায়না ওকে ছেড়ে খাক। আসলে পরিবারের মৃত্যুর পর আন্ট জিং তাকে বড় করেছে। তাদের সব সময় লক্ষ্য ঘোস্ট ভ্যালিকে ধ্বংস করে দেওয়া। বর্তমানে জিয়ানের জ্ঞান ফেরে আর দেখতে পায় একটা ছোট্ট মেয়ে তাকে যত্ন করছে। এই মেয়েটির নাম নাট, এই ভ্যালির রাজকুমারী। আহত জিয়ানের সেবা করছিল নাট। প্রিন্সেস জানায় শিয়াও তার দাদা, তবে তারা আপন ভাই বোন নয়। বনের মধ্যে নেকড়ের মাঝখান থেকে শিয়াও তাকে ছোটবেলায় কুড়িয়ে এনে বড় করেছে। জিয়ান বুঝতে পারে এজন্যেই মেয়েটা এত মিষ্টি, দাদার মতো বেয়ারা স্বভাবের নয়। প্রিন্সেস ঘাটে বাঁধা এক নৌকোর সাহায্যে জিয়ানকে পালিয়ে যাওয়ার পথ দেখিয়ে দেয়। তবে জিয়ান আবার ফিরে আসে সেই সিংহের গুহতায়। ভ্যালি মাস্টারকে আসতে দেখে জিয়ান একটা রুমে লুকিয়ে পড়ে। তবে বাইরে ভেতরে দু জায়গাতেই সিংহ বসে আছে। এটা ছিল শিয়াওয়ের স্নান ঘর। শিয়াও ভাবে হয়তো এটা তার অ্যাসিস্ট্যান্ট। বেচারা বুঝতেই পারছে না মাথা গড়ায় এসে দাঁড়িয়েছে যমদূত। এই সুযোগে জিয়ান তার গলায় কাপড় পেঁচিয়ে ধরে। শিয়াওয়ের চিৎকারে অ্যাসিস্ট্যান্ট ভেতরে আসে। জিয়ান শিয়াওকে বন্দি বানিয়ে হুমকি দেয় সে ভ্যালি মাস্টারের সাথে দেখা করতে চায়। ভ্যালি মাস্টার জানতে চায় জিয়ান কেন তার ছেলেকে বন্দি বানিয়েছে। জিয়ান যা চায় তা সবই ভ্যালি মাস্টার দিতে পারবে, তাই বিনিময়ে যেন তার ছেলেকে ছেড়ে দেওয়া হয়। জিয়ান বুঝতে পারে এত সৈন্য ঠেলে সে বেঁচে ফিরতে পারবে না, ফলে তাকে বেঁচে থাকার জন্য কোনো উপায় খুঁজতে হবে। ব্যাস, জিয়ান একটা মস্ত প্রণাম ঠুকে বলে সে ছোট্ট থেকে মার্শাল আর্ট প্র্যাকটিস করছে। তবে তার বাবা মা মারা যাওয়ার পর থেকে পেট চালাতে ভাগ্য গণনা করতে হয়।
কিন্তু এই ঘোস্ট ভ্যালির তার কাছে ভালো লেগেছে, তাই সে চায় এই গ্যাংয়েরই একজন সদস্য হতে। সেও বলে, বাজে কথা বলো না, ওর তোমার কথায় কে বিশ্বাস করবে? নিশ্চয়ই তোমার গোপন কোনো মতলব আছে। ভ্যালি মাস্টার জিয়ানের প্রস্তাব ফিরিয়ে বলে, জিয়ান যেন কাল সকালেই এই মাউন্টেন ছেড়ে চলে যায়, না হলে জিয়ানকে মরতে হবে। অ্যানচেস্টারদের সমাধির সামনে ভ্যালি মাস্টার শিয়াওকে শাস্তি দিচ্ছেন। শিয়াও সব সময় কোনো না কোনো গণ্ডগোল পাকিয়েই বসে, সব সময় ভুলভাল কাজ করে। শিয়াও যদিও তার দত্তক নেওয়া সন্তান, তবে শিয়াও হবে ভবিষ্যতের ভ্যালি মাস্টার, আর শিয়াওকে তার পূর্বপুরুষদের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। অন্যদিকে আন্টের চিন্তা হয় জিয়ানের জন্য। ঘোস্ট ভ্যালির মেম্বাররা অনেক চালাক, না জানি জিয়ান কেমন আছে। এর মধ্যে একটা চিঠি পৌঁছায় আন্টের কাছে। পরদিন জিয়ান ভ্যালি মাস্টারকে জানায় সে কিছুতেই মাউন্টেন ছাড়বে না, যদি তাকে কোনো পরীক্ষাও দিতে হয় তাও সে রাজি আছে। সেও তার দিকে ওয়াইন এগিয়ে দেয়। এটা একটা ট্র্যাপ, এটা জেনেও জিয়ান সেটা খায়, আর তখনই তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। জিয়ানের মনে পড়ে বাবা বলেছিল পরিস্থিতি যাই হোক কখনো হাল ছাড়বে না, শরীরের শেষ রক্তটুকু পর্যন্ত লড়াই করে যাবে। যদিও ভ্যালি মাস্টার ওয়াইনে মারাত্মক কোনো বিষ দেয়নি, তিনি জিয়ানের পরীক্ষা নিচ্ছিলেন। নাট জিয়ানের জন্য মেডিসিন নিয়ে আসছে। সেও সেটা নিজে নিয়ে নেয় আর বলে সেটা জিয়ানকে নিজের হাতে খাইয়ে আসবে। নাট বলে, দেখো আবার যেন মারামারি শুরু না হয়। নাট চলে গেলে শিয়াওয়ের মাথায় দুষ্টুমি খেলে যায়। ব্যাস নিচের পোশাক তুলে এমন একটা আকাম করে বসে। এরপর সেটা জিয়ানের জন্য নিয়ে যায়, আর জিয়ান সেটা ঘটঘট করে খেয়ে শিয়াওকে ধন্যবাদ জানায়। আর শিয়াও এটা দেখে হাসতে শুরু করে। যদিও এটি ছিল তার কল্পনা, বর্তমানে জিয়ান মেডিসিন করানোর সময়ই বুঝে যায় এতে ঠিক কোন ধরনের বিষ মেশানো আছে। জিয়ান বলে সে একমাত্র ভ্যালি মাস্টারকে বিশ্বাস করে, তাই এই মেডিসিন সে নেবেই না। তবে শিয়াও ছাড়বার পাচ্ছে না। মেডিসিন নিয়ে ঠেলাঠেলির চক্করে সেটা গিয়ে পড়ে শিয়াওয়ের পোশাককে। শিয়াও তো দৌড়ে পালায় সেটা চেঞ্জ করবার জন্য। রাতে ডিনারের সময় শিয়াও ইচ্ছে করে জিয়ানের খাওয়ার মাটিতে ফেলে নষ্ট করে দেয়। এমন সময় আকাশে ল্যান্টেন দেখে জিয়ান বুঝতে পারে এটা আন্টের কোনো মেসেজ হবে। তাই জিয়ান বলে এখন গরমের সময় চলছে, জঙ্গলের পাতা গাছগুলো শুকনো হয়ে আছে, তাই ল্যান্টেন পড়লে ওগুলো বিপদ হয়ে যাবে, আগুন ধরতে পারে। তাই সে যাচ্ছে ল্যান্টেনটা নামিয়ে আনতে। তবে শিয়াও তীর দিয়ে নিজেই সেটা নামিয়ে দেয় আর বলে জিয়ান যেন পাহাড়ে গিয়ে ওই পোড়া ল্যান্টেনটা করিয়ে আনে। নাট বলে কিন্তু ওই জঙ্গলে বুনো হায়না আছে, জিয়ান একা গেলে মৃত্যু নিশ্চিত। শিয়াও বলে আমিও দেখতে চাই জিয়ান কতটা মার্শাল আর্ট জানে। এই গ্যাংয়ে থাকতে গেলে জিয়ানকে ওই পরীক্ষা দিতেই হবে। জিয়ান বেরিয়ে পড়ে মাউন্টেনের উদ্দেশ্যে। নাট বলে সাবধানে যেও, অনেক সময় যায়। নদীর জলে ল্যান্টেনে বার্তা পাঠিয়ে জিয়ান প্রায় অর্ধমৃত অবস্থায় ল্যান্টেন নিয়ে ফিরে আসে। সাথে করে আনা নেকড়ের দাঁত শিয়াওয়ের দিকে ছুঁড়ে দেয়। সবাই অবাক হয়ে যায় নেকড়ের দাঁত দেখে, অর্থাৎ জিয়ান নেকড়ের দলের পালে পড়েছিল। সেখান থেকে নেকড়েদের হারিয়ে সে বেঁচে এসেছে। ল্যান্টেনটা আগুনে দেওয়ার আগে ভ্যালি মাস্টার সেটা কেড়ে দেখতে শুরু করে। আন্ট জিং ছড়া কেটে জিয়ানের উদ্দেশ্যে কিছু বার্তা পাঠিয়েছে, আর মাস্টারের অর্ডারে শিয়াওকে জিয়ানের দিকে ওয়াইনে গিয়ে দিতে হয়। এখন থেকে জিয়ানও এই দলেরই এক সদস্য। শিয়াও জিয়ানের আনা নেকড়ের দাঁত যত্ন করে নিজের কাছে রেখে দেয়। এরপরেই জিয়ান যন্ত্রণায় জ্ঞান হারায়। জ্ঞান ফিরলে জিয়ান শুনতে পায় ভ্যালি মাস্টার আর শিয়াওয়ের কথোপকথন। জিয়ান সাহসী, আর ওর মধ্যে অনেক ট্যালেন্ট আছে, না হলে নেকড়ের দল থেকে কাল বেঁচে ফিরতে পারতো না। তাই জিয়ানকে কাজে লাগানো যেতে পারে। তবে শিয়াও যেন সব সময় সাবধানে থাকে। জিয়ানকে এখনও পুরোপুরি বিশ্বাস করা উচিত নয়। ভ্যালি মাস্টারের কাছে খবর আসে যে লি ফ্যামিলির এখনও এক সদস্য জীবিত আছে, আর তাকেই মারবার প্ল্যান চলছে। জিয়ান ঘাবড়ে যায়। এরা জানলো কিভাবে যে সে এখনও জীবিত? আর লি ফ্যামিলির ছেলেকে খুন করতে ভ্যালি মাস্টার শিয়াওয়ের সাথে তার সেক্রেটারিকে পাঠানোর বন্দোবস্ত করে। পথে জিয়ানের সাথে দেখা হলে শিয়াও তাকেও জোর করে তাদের সাথে যাওয়ার জন্য। শহরে এসে তাদের সাথে তর্ক শুরু হয় এক শস্য বিক্রেতার। সে কম পয়সায় শস্য বেচতে রাজি নয়। জিয়ান তাকে বোঝাতে গেলেও সেই শপকিপার তাকেই অপমান শুরু করে। তবে শিয়াও তার সামনে চলে আসে। দোকানি তাদের ধাক্কা দিয়ে বের করে দেয়। সেসব বীজ ফেলে নষ্ট করবে তো কম পয়সায় কাউকে বেচবে না। এমনকি এক মহিলার বীজও নিচে ফেলে নষ্ট করে দেয়। জিয়ান সেগুলো তুলতে সাহায্য করছে, তবে বৃষ্টির জলে সেগুলো অলরেডি ভিজে গেছে। সেও মহিলাটিকে দাম দিয়ে নিজেই সেই বীজগুলো কিনে নেয়। জিয়ান সেগুলো কুড়িয়ে নেয়। নাস্তা করবার সময় একদল পিচ্চি ছড়া কেটে খেলা করছিল, যা শুনে শিয়াও চুপ হয়ে যায়।
জিয়ান বুঝতে পারে হয়তো এই ছড়াটা শিয়াওকে নিয়েই। শিয়াও একটা হাত টেবিলে মেরে ভেঙে ফেলে আর বলে নাকি একটা বড় আরশোলা বসেছিল। জিয়ান এবার পুরো শিওর হয়ে যায় কিছু তো একটা ব্যাপার আছে। রাতে আরও একটা ল্যান্টেন নামে। শিয়াও জিয়ানের দেওয়া নেকড়ের দাঁত নিজের গলায় পড়েছে। জিয়ান ল্যান্টেনটা আগুনে ফেলতে চাচ্ছে। শিয়াও তাকে থামিয়ে সেটা নিজের কাছে চায় আর পড়তে শুরু করে। এরপর সেটা সোজা আগুনে ছড়ে দেয়। আকাশে তারা খসা দেখে শিয়াও তাকে উইশ চাইতে বলে। জিয়ান চায় সে তার ফ্যামিলির হত্যাকারীর শরীর থেকে প্রত্যেকটা রক্ত ঝরিয়ে ছাড়বে। জিয়ান সরাসরি আন্টকে জানায় ভ্যালি মাস্টার খবর পেয়েছে সে এখনও বেঁচে আছে আর তাকে মারবারই প্ল্যানিং চলছে। আন্টও জানে না এই ভ্যালি মাস্টারটা ঠিক কে, তবে ওই গ্যাংয়ের সাথে আন্টেরও এক পুরনো শত্রুতা রয়েছে। রাতে শিয়াও ভ্যালি মাস্টারের কথা অমান্য করে জিয়ানের সাথে দেখা করতে আসে শহরে। এর মধ্যে গুপ্তঘাতক তার উপর অ্যাটাক করে বসে। আন্ট বুঝে যায় জিয়ান হয়তো বিপদে রয়েছে, তাই দ্রুত সাহায্য পাঠায়। লড়াইয়ের একটা সময় শিয়াওকে বাঁচাতে জিয়ান সামনে এলে সে গুরুতর আহত হয়ে যায়। চিঠি দেখে জিয়ান বুঝতে পারে এটা ভ্যালি মাস্টারের কাজ, তাকে মারবার প্ল্যান করেছিল। জিয়ান ভাবে একদিন সে গোটা ঘোস্ট ভ্যালিকে ধ্বংস করবে, তার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নেবে কড়ায় গন্ডায়। শিয়াও জিয়ানকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। রাস্তায় ভার সামলাতে না পেরে জিয়ান গিয়ে পড়ে শিয়াওয়ের ওপর। জিয়ানকে নিয়ে শিয়াও পৌঁছয় ডাক্তারের বাড়ি। চিৎকার করে ডাক্তারকে ডাকতে শুরু করে। ডাক্তার বেরিয়ে এসে বিরক্ত হয়ে বলে, কাল এসো, আজ দেখব না। শিয়াও তাকে ভয় দেখায়, তবে ডক্টর বলেন, তোমার উচিত আমাকে রিকোয়েস্ট করা যাতে তোমার বন্ধুর প্রাণ বাঁচে। যদি আমাকে মেরেও ফেলো না, আমি ওকে হাতও লাগাবো না। শিয়াও হাঁটু মুড়ে বসে চিকিৎসকের সামনে আর রিকোয়েস্ট করে জিয়ানের প্রাণ বাঁচাবার জন্য। ডাক্তার এবার রাজি হয় জিয়ানের চিকিৎসা করতে। সারা রাত বসে থেকে শিয়াও তার খেয়াল রেখেছে, গত রাতের জন্য ধন্যবাদ দেয়। তবে জিয়ান বুঝতে পেরেছে ভ্যালি মাস্টার ইচ্ছে করে গত রাতে নিজেই গুপ্তঘাতক সেজে তার উপর অ্যাটাক করেছিল, কারণ ভ্যালি মাস্টার এখনও পুরোপুরি তাকে বিশ্বাস করতে পারেনি। আর এই ব্যাপারটা শিয়াও বুঝতে পেরেছে। তবে দুজনেই এই ব্যাপারটা লুকিয়ে যায়। খাওয়ার সময় আন্ট এবং ভ্যালি মাস্টার দুজনের থেকেই সিগন্যাল এলে দুজনেই এক বাহানা দিয়ে উঠে যায়। জিয়ান যায় আন্টের কাছে আর শিয়াও যায় বাবার কাছে। আন্ট পেছন থেকে ভ্যালি মাস্টারকে দেখতে পায়। অন্যদিকে ভ্যালি মাস্টার আর শিয়াও দেখে লি পরিবারের বেঁচে যাওয়া ছেলে মেনশনে ফিরছে। শিয়াও বলে কাল তার জন্য জিয়ান প্রায় মরতে বসেছিল। ভ্যালি মাস্টার বলে এখন সে পুরো শিওর জিয়ানকে বিশ্বাস করা যেতে পারে। তবে এখন তাদের লক্ষ্য লি পরিবারের ওই বেঁচে যাওয়া ছেলেটাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলা। দূর থেকে এসব আন্ট আর জিয়ান দেখছে। জিয়ান অবাক হয়ে যায় এমন একটা মাস্টারপিস দেখে, একেবারে তার পুরনো ফেসের মতো। যদিও এটা একটা পুতুল, তবে সহজে তার পার্থক্য খুঁজে পাওয়া যায় না। আজ রাতেই ঘোস্ট ভ্যালির সবাইকে মরতে হবে। মিশনে যাওয়ার আগে জিয়ান বলে শিয়াওয়ের কোনো অপূর্ণ ইচ্ছা আছে কিনা। যদিও শিয়াও জানে না, হয়তো এটাই তার জীবনের শেষ রাত। ভ্যালি মাস্টার এবং তার দলবল এসে পৌঁছায় লি ম্যানশনে। আন্ট এবং তার সেক্রেটারি জানালার ফাঁক থেকে নজর রাখছিল। ভ্যালি মাস্টারের ফেস দেখে আন্ট আঁতকে ওঠে আর নিজের চোখ সরিয়ে নেয়। সাথে সাথে অর্ডার দেয় প্ল্যান ক্যান্সেল করবার। সৈন্যরা সবাই সতর্ক হয়ে যায়। জিয়ান রুমে আসে আর ইশারা পেতে সেই পুতুলের মুন্ডপাত সেরে দেয়। এর মধ্যে বাইরে আন্টের সেক্রেটারি ভ্যালি মাস্টারের সাথে মিথ্যে লড়াইয়ের অভিনয় করে। ভ্যালি মাস্টার চেক করে দেখে যে জেনারেলের ছেলে মারা গেছে। এই খুশিতে শিয়াও আর লিডার সেলিব্রেট করছিল। লিডার বলে ওই ছেলেটা জেনারেল লিপুর ছেলে, লি ইয়ান। সবাই জানে জেনারেল লি দেশের ভালো চাইতো, তবে জেনারেল সৈন্যদলের বিশ্বস্ত সৈন্যদের মেরেছিল, তার জন্য কত সৈন্য মারা গেছে। আর লি ইয়ান যেহেতু জেনারেল লির ছেলে, তাই বাবার জন্য ওরও মৃত্যু উচিত। লি ফ্যামিলির সবার মৃত্যু উচিত। সেও চলে গেলে জিয়ান ভ্যালি মাস্টারকে খুন করার চেষ্টা করে, তবে আন্ট জিং তাকে দূর থেকে বারণ করে। আন্ট জিংয়ের মতে হয়তো বিষয়টা এত সহজ নয়, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। জিয়ান বলে কারণ যাই হোক, ওরা আমার পরিবারকে শেষ করেছে, এটাই কি বড় অপরাধ নয়? আন্ট বলে জিয়ান তুমি কি চাও না সত্যিটা জানতে? ওদেরও উচিত মৃত্যুর আগে নিজেদের ভুলটা জানা। আর কিছু সময় অপেক্ষা করো, আমি ইনভেস্টিগেশন করছি। আন্টের কথায় জিয়ান রাজি হয়। আন্ট ভ্যালি মাস্টারের সামনে গিয়ে একটা ছড়া কাটতে শুরু করে। ভ্যালি মাস্টারও পরের লাইনগুলো আউড়ে যায় চোখ বুজে। চোখ খুলতে আন্টকে সামনে দেখে পালাতে গেলে আন্ট তাকে থামায়। ভ্যালি মাস্টারের নাম ছানওয়াং, আন্ট জিংয়ের হাজব্যান্ড। আন্ট বলেন
20 বছর তিনি কষ্ট পেয়েছেন, নিজের ভাগ্যকে শুধু দোষারোপ করে এসেছেন। তিনি কখনো ভাবেননি তার স্বামী, যে কিনা একজন জেনারেল, সে আবার ঘোস্ট ভ্যালির মাস্টার হবে। ভ্যালি মাস্টার আন্টকে কিছু বলতে চায়, তবে নিজেকে সামলে সরে যান। তিনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে ফেরা আর সম্ভব নয়। শত্রুকে মারতে না পারার অপরাধে জিয়ান ম্যানশনে ফিরে আসে। বাবার সাথে হয়ে যাওয়া, পরিবারের সাথে হয়ে যাওয়া অপরাধের প্রতিশোধ তো সে নেবেই। কিছুক্ষণ পর শিয়াও লি ম্যানশনে এসে লি ইয়ানের আত্মার শান্তির জন্য প্রার্থনা করে। যদিও লি ইয়ান নিজে কোনো অপরাধ করেনি, তবে সে জেনারেল লিপুর ছেলে, আর বাবার করা অপরাধের মূল্য ছেলেকেও চোকাতে হয়। শিয়াও বলে লি ইয়ানের আত্মা যদি রেগে থাকে তবে যেন শিয়াওয়ের কাছে আসে প্রতিশোধ নেওয়ার জন্য। জিয়ানের কোনো ক্ষতি যেন সে না করে, কারণ জিয়ান একেবারে নির্দোষ। জিয়ান এসব শুনে ভাবে বোকার দল। সেদিন বেশি দূর নয় যখন সে গোটা ঘোস্ট ভ্যালিকে ধ্বংস করবে। ঘোস্ট ভ্যালিতে আনন্দ উৎসব চলছে, এই আনন্দে যে জেনারেল লিপুর গোটা পরিবার অবশেষে ধ্বংস হলো। লিপুর মতো নিচু মানুষের সাথে এমনটাই হওয়া উচিত। জিয়ান শুধু ঘৃণার চোখে তাকিয়ে থাকে সবার দিকে। কতটা জঘন্য লাগে যখন তোমাকে প্রিয়জনের খুনির সাথে একই টেবিলে খেতে হয়। নাট বুঝতে পারে জিয়ান হয়তো মন খারাপ। মাতাল অবস্থায় জিয়ান নাটের সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলে। এর মধ্যে ভ্যালির অন্য সৈন্যরাও একটা খড়ের মানুষ নিয়ে আসছে। এটাকে জেনারেল লিপুর পুতুল বানিয়ে তীরের পর তীর ছুটতে শুরু করে তার উপর। জিয়ানের রাগ আসমানে ওঠে। শিয়াওকে সরিয়ে অন্য সৈন্যদের মাঝখান থেকে বাবার পুতুলের দিকে তাকায়। হোক না ওটা পুতুল, শ্রদ্ধা থাকলেই হলো, তা খড় দিয়ে তৈরি হোক কিংবা মাটির। জিয়ান প্রবল কষ্টে একটা একটা করে তীর বের করে আনে বাবার পুতুল থেকে, আর সেটা নিয়ে চলে যায়। বনের রক্ত অনুসরণ করে শিয়াও তাকে খুঁজতে শুরু করছে। জিয়ান মাটি খুঁড়ছে ওই পুতুলটাকে দাফন করবার জন্য। শিয়াও তার সাথে হাত লাগায়। দুজনে মিলে ঘরের পুতুলটাকে মাটির নিচে রেখে সম্মান জানায়। জিয়ান বুঝতে পারে শিয়াও বাইরে থেকে খারাপ মনের লাগলেও ভেতর থেকে ভালো মনের মানুষ।